হেডফোন ফেরত দিতে এসে ভাবিকে গজগজ করতে দেখে নীলা বলল, কি ব্যাপার ভাবি, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? কোথাও যাচ্ছ নাকি? নুসরাত পেছনে ফিরে হাসি মুখে বলল, হ্যাঁ আমি একটু বাপের বাড়ি যাচ্ছি। নীলা অবাক হয়ে বলল, কি বলো, তুমি এখন বাপের বাড়ি কেন যাচ্ছ? তোমার কি ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? কি যে বলো না, তোমার মায়ের মতো একটা শাশুড়ি থাকতে তোমার ভাইয়ের সাহস আছে আমার সাথে ঝগড়া করার? তাহলে তুমি এখন বাপের বাড়ি কেন যাচ্ছ? ঈদ করতে? ঈদ করতে মানে? নুসরাত এবার ফিরে বলল, আমি বাপের বাড়ি যাচ্ছি ঈদ করতে, ওদের সাথে এখন প্রচুর ঈদের কেনাকাটা করব, তারপর ঈদের দিন সবাই মিলে আনন্দ করব, ঘোরাঘুরি করব, আর অনেক কিছু খাবো, তারপর আসবো। নীলা মুহূর্তেই রেগে গিয়ে বলল, তুমি যদি ঈদের সময় এভাবে চলে যাও তাহলে আমার মা একা হাতে সব কাজ কিভাবে করবে? ঈদের সময় আমাদের বাসায় মেহমান আসবে, আম্মা পারবে সবকিছু ম্যানেজ করতে? ও মা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আম্মুকে তুমি না হয় একটু হেল্প করবে প্লিজ। নীলা বলল, আমি পারবো না কোনো কাজ করতে। আমি কেন করব? তোমার কেমন আক্কেল যে ঈদের সময় বাপের বাড়ি যাচ্ছ বাড়ির বউ হয়ে? বেহায়া মেয়ে মানুষ কোথাকার। মুখ সামলে কথা বলো নীলা। তাদের দুজনের বাগবিতণ্ডার মধ্যেই ঘরের সামনে তাসলিমা এসে বলল, কি হয়েছে তোদের? আবার ঝগড়া কিসের? নীলা আম্মুর কাছে ছুটে গেল। দেখেছো আম্মু, তোমার বউয়ের কাণ্ড। ঈদের দুদিন আগে বলে বাপের বাড়ি যাচ্ছি, বাসার এত সব কাজ কিভাবে করবে তুমি একা? নুসরাত এসে বলল, আম্মু আপনার মেয়ের আমার সাথে সমস্যাটা কি? আমি কিছুই বুঝতে পারছি না। সব সময় দেখি ভালো কথা বলতে বলতে হঠাৎ করে ঝগড়া শুরু করে দেয়। কেন ঝগড়া করব না? তুমি ঈদের সময় আমার আম্মুকে এভাবে কাজের মধ্যে ফেলে রেখে যেতে পারবে না। এত যখন আম্মুকে ভালোবাসে, নিজে একটু হেল্প করলে কি হয়? সারাদিন তো বসে বসে খাও। আমি বসে বসে খাবো, এটা আমার বাপের বাড়ি। তাসলিমা বেগম তাদেরকে থামিয়ে বললেন, হয়েছে, অনেক হয়েছে নীলা, আমি বৌমাকে যেতে বলেছি। নীলা মায়ের কথায় অবাক হয়ে বলল, তুমি যেতে বলেছো মানেটা কি? তুমি একা এসব কিভাবে করবে? এমন ভাবে বলছিস যেন ছোট থেকে দেখেছিস যে ঈদের আগে তোর আব্বু অন্য একটা কাজের মেয়ে রেখেছিল। সারা জীবন তো এক হাতেই সব করে আসলাম। বৌমা তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে যাও, পারভেজ দাঁড়িয়ে আছে। নুসরাত আর কিছু না বলে সেখান থেকে চলে গেল, আর রাগে গজগজ করতে করতে নীলাও চলে গেল। সেহরির সময় মেয়ের ঘরে ঢুকে তাসলিমা বেগম দেখলেন মেয়ে বিছানার এক কোণে বসে আছে রাগ করে। মেয়েটা ভীষণ জেদি, সেটা তিনি ভালো করেই জানেন। তিনি কাছে গিয়ে বললেন, কি রে মা, তুই না খেয়ে এখানে বসে আছিস কেন? তোকে কত করে ডাকলাম। আমার ক্ষুধা নেই মা, তুমি শুয়ে পড়ো। শোনো মেয়ের কথা, কিছু না খেয়ে কিভাবে রোজা রাখবি? কালকে আবার তোর ক্লাস আছে তো। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তোমার ছেলের বউয়ের চিন্তা করো। তাসলিমা বেগম মেয়েকে বললেন, মা আমি বুঝতে পারছি তুই বিষয়টা নিয়ে রাগ করে আছিস, তাই আমি টেবিলে খাবারটা রেখে আবার এখানে তোর কাছে চলে আসলাম। আসলে বৌমাকে আমি নিজের থেকে বাপের বাড়ি ঘুরে আসতে বলেছি, কারণ নতুন বিয়ের পর মেয়েদের সংসারে তেমন একটা মন টিকতে চায় না। বিশেষ করে ঈদের সময় মনটা খুব আনচান করে। এ সময় বাপের বাড়ির লোকজনদেরকে দেখলে মনটা ভালো থাকে। আসলে মানুষ সহজে একটা অভ্যাস থেকে দুম করে অন্য পরিবেশে খাপ খাওয়াতে পারে না, আর একটা অভ্যাসে আসতে সময় লাগে। আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন তো একেবারেই মন টিকছিল না, কিন্তু আমার শাশুড়ি বেশ দারুণ মহিলা ছিলেন। তিনি আমাকে নিজেই ব্যাগপত্র গুছিয়ে তার বাবাকে দিয়ে জোর করে বাপের বাড়ি পৌঁছে দিয়েছিলেন ঈদের আগে। তখন আমিও ঠিক করেছিলাম আমার ছেলের বউয়ের সাথে আমিও এমনটাই ব্যবহার করব। এটা নিয়ে রাগ করিস না মা, নে খেয়ে নে। নীলা আর কি বলবে বুঝতে না পেরে মায়ের সাথে চলে গেল। ঈদের পরে একদিন নীলা সোফায় বসে গান শুনছিল, এমন সময় দরজা খুলে প্রবেশ করলো নুসরাত। কেমন আছো নীলা? নীলা মুখ বাঁকিয়ে জবাব দিল, ভালো আছি ভাবি, তবে তোমার মতো ভালো নেই। তোমার মতো কি আর অত সুখে আছি বলো? নুসরাত এখনো বুঝতে পারলো নীলা এখনো তার উপর রেগে আছে। এমন সময় তার শাশুড়ি এসে বলল, বৌমা এসে গেলেই কয়েকদিনে, আরো পরে আসতে পারতে তো। নুসরাত বলল, মা আপনার ছেলের থেকে শুনলাম আপনার নাকি কাল রাতে জ্বর এসেছে, তাই চলে আসলাম। আরে ও সামান্য জ্বর, আবার তোমাকে বলতে গেল কেন? নুসরাত শাশুড়ির সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল। নীলা মনে মনে আরো বেশি রাগ পুষে বলল, ছেলের বউয়ের জন্য কত দরদ, আমার জন্য কোনো খেয়ালই নেই। দেখবো এই দরদ কয়দিন থাকে। 1 বছর পর নীলা তার শ্বশুর বাড়িতে বসে আছে, সামনেই তার এই মুহূর্তে গত বছরের কথা খুব মনে পড়ছে। এই মুহূর্তে বাসায় সারাদিন ইফতার রেডি করা থেকে শুরু করে অনেক কাজ থাকে, তাই বাপের বাড়ি চাইলেও যাওয়া যায় না। এমন সময় সেখানে তার স্বামী অভি এসে দাঁড়ালো। সে দাঁড়িয়ে পড়ল, তোমাকে বলছিলাম একবার মায়ের সাথে দেখা করে আসি। কি বলো? আসলে রোজার মাস ঢোকার পর থেকে আর দেখা হয়নি, তাই মনের ভেতর কেমন করছে। প্রতি বছরই তো একসাথে থাকি, সেহরির সময় মা আমাকে ঘুম থেকে ডেকে দেয়, আমার মনটা ভালো লাগছে না। অভি হেসে বলল, তুমি দেখছি আবেগী কথা বলছো, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এসব কথা তোমাকে মানায় না, বড় হও বুঝলে। নীলা হাত ধরে বলল, একটু ঘুরে চলে আসবো, শুধু 1 ঘন্টা। অভি আর একটা ধমকে সুরে বলল, আমাদের জয়েন্ট ফ্যামিলি, এতগুলো মানুষের ইফতার আমার আম্মু একলা রেডি করতে পারবে নাকি? আর এখন বাড়ির বউ যদি বাবার বাসায় যায় সবাই এটা নিয়ে কথা বলবে। তাছাড়া সামনে ঈদ, তখনও তো যাওয়া সম্ভব না, ঈদের পর না হয় যেও। নীলার মনটা বেশ খারাপ হয়ে গেল। ঠিক তার পরদিন কলিং বেলের শব্দে দরজা খুলে নীলা দেখলো তার মা আর ভাবি এসেছে ইফতার নিয়ে।
নীলা মাকে জড়িয়ে ধরে বলল, আমার খুব তোমাদের দেখতে ইচ্ছা করছিল। তোমরা কেন আসতে এত দেরি করলে? প্রতি বছর তোমাদের সাথে কাটানো সময়গুলো খুব মনে পড়ছিল। আমি জানি মা, তোর যেমন মন খারাপ ছিল তেমন আমাকেও তোকে দেখতে ইচ্ছা করছিল। নুসরাত বলল, তাই তোমাকে দেখতে চলে আসলাম আমরা। ভাবি, আমি তোমার সাথে অন্যায় করেছি, খারাপ ব্যবহার করেছি। তোমার মনের অবস্থা তখন আমি বুঝতে পারিনি। এখন আমি নিজে বিয়ে হয়ে অন্য বাড়িতে এসে বুঝতে পারছি মেয়েদের বিয়ে হওয়ার পরে হুট করে অন্য একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়াটা কত কষ্টকর। তুমি আমাকে ক্ষমা করে দাও। দূর পাগলি, আমি কিছু মনে করিনি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সবারই একে অন্যের মনের অবস্থা বোঝা উচিত, কারণ বলা যায় না কে কখন কার অবস্থানে গিয়ে দাঁড়ায়। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।